সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের আয়োজনে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর রয়েছেন। সুপ্রিয় দর্শক, আজ 20 ফেব্রুয়ারি, আগামীকাল 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। এবং এই দিনটিতে যেহেতু আমরা আগামীকাল শুক্রবার, আগামীকাল তারকাকথন এয়ার হয় না, সেই জন্য আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের সামনে। এবং শুরুতেই আমি সকল ভাষা সৈনিক এবং শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আজকের আয়োজন শুরু করতে চাই। এবং একটু আগে আমরা 21 পদক যারা পেয়েছেন তাদের সম্মানে যে অনুষ্ঠানটি হচ্ছিল সেখান থেকে সরাসরি সম্প্রচারে ছিলাম এবং সেখান থেকে সরাসরি আবার স্টুডিওতে ফিরে এলাম আজকের আয়োজনে। যারা পদক পেয়েছেন তাদের সকলের প্রতি আমাদের গভীর অভিনন্দন এবং শ্রদ্ধাঞ্জলি। সুপ্রিয় দর্শক, আগামীকাল আরও একটি বিশেষ দিন আমাদের জন্য, বিশেষ করে চ্যানেলের পরিবার এবং চ্যানেলের দর্শকদের জন্য। আপনারা জানেন যে 2004 সালে একটি অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল, যেটি প্রতি বছর আমরা এই দিনটিতে ছোট্ট করে উদযাপন করার চেষ্টা করি এই স্টুডিওতে বসে। এবং সেই দিন আসলে আমরা সেই অনুষ্ঠানের যারা পেছনে যারা কাজ করেন, যিনি পরিকল্পক, উপস্থাপক এবং পরিচালক, তাকে আমরা কাছ থেকে আসলে খুব কাছে পাই আসলে। এবং আজও তাই হচ্ছে বরাবরের মতোই। এবং আমরা কথা বলছি হৃদয় মাটির মানুষের। হৃদয় মাটির মানুষ 22 বছরে পদার্পণ করতে চলেছে আগামীকাল, এবং সেই উপলক্ষে আজকে আমরা এই আয়োজনে হাজির হয়েছে আপনাদের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব, কৃষির প্রাণপুরুষ জনাব শাইখ সিরাজ। এবং সেই সঙ্গে রয়েছেন এই অনুষ্ঠানটির সঙ্গে যিনি প্রথম থেকেই গবেষণার কাজটি করেছেন এবং নিবিড়ভাবে এই পরিবারের সদস্য হয়ে থেকেছেন এই পর্যন্ত, আদিত্য শাহীন। তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে। স্যার, প্রথমেই স্বাগত এবং অভিনন্দন। স্যার, অভিনন্দন সবাইকে। স্যার, 22 বছরে পদার্পণ করছে আপনার অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান, আমাদের সকলের অনুষ্ঠান, প্রিয় অনুষ্ঠান। এবং আমি যদি স্যার শুরুতে আজকে একটা কথা আপনাকে মনে করে দিতে চাই। স্যার, আপনি একবার বলেছিলেন আপনি স্বপ্ন দেখতেন অনেক আগে। আমি ঠিক সঠিক সেই দিনকাল বা ক্ষণটি বলতে পারছি না এই মুহূর্তে, আপনি নিশ্চয়ই ভালো বলতে পারবেন, যে আপনি ধারণা করেছিলেন যে একটি সময় আসবে যখন হয়তো রাস্তা দিয়ে একটি গাড়ি দিয়ে একজন ব্যবসাদার যাচ্ছে, হঠাৎ করে রাস্তার পাশ থেকে নিচু একটি জমি থেকে একজন কৃষক এসে একটু ফলমূল দিবে, সেভাবে হয়তো কৃষি কাজটি উন্নয়ন ঘটবে এবং এভাবে হয়তো কি বলবো মার্কেটেড হবে। সে তো আজকে অলমোস্ট বাস্তব। স্যার, কীভাবে? হ্যাঁ, বিষয়টা তো এরকম। একটা সময় ছিল কৃষিটা তো একদম ভরণ পোষণ, গ্রামের সাধারণ মানুষ কৃষি কাজ করতো, তারা ফসল হলে হতো, সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল কৃষি ছিল। কিন্তু প্রযুক্তির কল্যাণে কৃষি আস্তে 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 ধীরে ধীরে যেদিকে যাচ্ছে, তখন স্বপ্নটা এরকমই দেখেছিলাম যে একসময় কৃষিটা বাণিজ্যিক কৃষিতে রূপ নেবে। হ্যাঁ, মানে কৃষির সাথে বাজারের একটা সম্পর্ক তৈরি হবে এবং ফসলের ভ্যালু অ্যাড হবে। এবং সেটাই ধারণাটা এরকম ছিল যে কৃষি বাণিজ্যিক মানুষের কৃষি পণ্য, কৃষির কাঁচা মালকে পণ্যে রূপান্তরিত করা এবং সেটার ভ্যালু অ্যাড হওয়া। তো স্বাভাবিকভাবেই সেখানে বিজনেস গ্রুপকে আসতে হবে, ওখানে কোম্পানিকে আসতে হবে, কর্পোরেটকে আসতে হবে। তো সেইটাই ভাবনাটা ওরকমই ছিল, সেই জায়গা থেকেই আসলে বিষয়টা দেখা। তো আজকে তো সেই দিকেই যাচ্ছে, বিশ্বব্যাপী কৃষি তো ওই দিকেই চলে যাচ্ছে একদম। স্যার, MBA করে স্যার মানুষ কোট প্যান্ট টাই পরে কৃষি করছে স্যার, সামনে আরও বাড়বে নিশ্চয়ই। হ্যাঁ, কারণ যখন ওই যে প্রথমেই তো বললাম যে ওই কাদামাটি মাঠ জমিন, সেখানে তো কৃষি থাকছে না আস্তে আস্তে। মানে ক্লাইমেট চেঞ্জের ফলে কৃষিটাও কিন্তু একটা কাভার্ড জায়গায় চলে আসছে, গ্রিন হাউস বা পলিনেট হাউসের ভেতরে কৃষি ঢুকে যাচ্ছে। তো যখন সেখানে ঢুকে যাচ্ছে, স্বাভাবিকভাবে সেখানে ওই পানি, কাদা, প্যাক এগুলোর আর থাকছে না। তো ওই স্যুট কোট পরে এরকম তো আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন দেশে কৃষিকাজ যখন করতে যাই তো দেখি যে ভেতরে একেবারেই সেই কেতাদা দুরস্ত পোশাক আশাক পরেই তো। এবং শুধু তাই নয় স্যার, আপনার গবেষণা এটি উঠে এসছে অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে চাঁদে কৃষি কীরকম হবে, নেদারল্যান্ডসের একটি ইউনিভার্সিটি। চাঁদের কৃষিটা বিষয়টা এরকম একদম একভাবে বলা যাবে না। এটা হচ্ছে কি, একটা সময় পৃথিবীর সৃষ্টির পর থেকেই তো মানুষের খাদ্যের প্রয়োজন হয়েছে এবং একদম পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে সেদিন পর্যন্ত মানুষের খাদ্যের প্রয়োজন থাকবে, অন্য কিছু থাক বা না থাক, এটা লাগবেই। তো যখন চাঁদের দেশে মানুষ প্রথম পাড়া দিল, তো তারপরে ধীরে 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 গবেষণার ফল করতে 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 এখন একটা পর্যায়ে এসে পৌঁছে। যদি কোনো সময় মঙ্গল গ্রহে বা কোনো গ্রহে যদি মানুষের বসবাস করতে হয়, তাহলে সেখানকার তো খাদ্য লাগবে। তো সেই খাদ্যটা উৎপাদন হবে কী করে? এটা হচ্ছে নেদারল্যান্ডসের ওয়েগেনিং ইউনিভার্সিটিতে গত কয়েক বছর যাবত এই গবেষণাগুলো হচ্ছে। শুধু ওখানে না, পৃথিবীর অনেক জায়গায় গবেষণা হচ্ছে যে সেখানকার কৃষি ওই পরিবেশে, ওই জলবায়ু বা আবহাওয়াতে কীভাবে হবে। তো সেই গবেষণাগুলো হচ্ছে, এখন বিশ্বব্যাপী হচ্ছে গবেষণা। এবং এগুলো নিয়ে তো হলিউডে বেশ কিছু চলচ্চিত্র তৈরি হয়েছে, তাই না? চলচ্চিত্র মার্শিয়ানস তার মধ্যে আছে। হ্যাঁ,
জি স্যার, আপনার একজোড়া চোখ দিয়ে স্যার আপনি এত কিছু সাক্ষ্য করেছেন। আজকে 2025 পর্যন্ত যদি বলি স্যার, ইট ইজ অলমোস্ট স্কাইফাই স্যার, আমাদের কাছে এটাও খুব রোমাঞ্চকর মনে হয়। এবং আপনি তো স্যার নিজের চোখ দিয়ে দেখেছেন, গবেষণার একদম অন্তরে গিয়েছেন, সব কিছু একদম কাছ থেকে দেখেছেন। আপনার কাছে স্যার কেমন লাগে যে এই কৃষির বিপ্লব আজকে পর্যন্ত আপনার অনুষ্ঠানের চোখ দিয়ে আপনি যা দেখেন? এটা আসলে আমাদের তো শুরু সে 80-82 সেই সময়টা থেকে, 80 দশকে বাংলাদেশের যে অবস্থা ছিল তখনও তো খাদ্যের ঘাটতি ছিল এই দেশে, তাই না? মানুষের জনসংখ্যা বাড়ছে, জমি কমছে, নগরায়ন পাচ্ছে, আর স্বাভাবিকভাবেই জমি কমে আসতেছে। তো খাদ্যের ফলন বৃদ্ধি করতে হবে, এটা শুধু বাংলাদেশের একার চিন্তা ছিল না, এশিয়ার অনেক দেশেরই তখন চিন্তা। তার 20-25 বছর আগে তো গ্রিন রেভলিউশনের সূত্রপাত, তাই না? তখন থেকেই তো মনে করা হচ্ছিল যে যদি জনসংখ্যা বৃদ্ধির সমতালে যদি কৃষির উৎপাদন না বাড়ে, তাহলে একটা সময় দেশে সারা পৃথিবীতে হয়তো একটা দুর্ভিক্ষ, একটা ফেমিন হবে। সে কারণেই তো প্রযুক্তিগুলো আসলো, যে অল্প জমিতে বেশি ফলন, বা মানে ভালো ভালো জাতের সিড, ভালো ভালো টেকনোলজি দিয়ে। তো সেই থেকে শুরু করে আজকে বাংলাদেশে সহ সারা পৃথিবীতে কৃষির ব্যাপক একটা উন্নতি ঘটেছে, অনেক উন্নতি, এতে মানে বিস্ময়কর উন্নতি ঘটেছে। চীনের মতো দেশ, যেখানে এত মানে জনসংখ্যা, সেখানকার মানুষও তো একজন ইয়াং লংপিংয়ের উপর নির্ভর করেই কোথায় চলে গেছে। হ্যাঁ, তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একটা অভূতপূর্ব পরিবর্তন এসেছে কৃষিতে, এতে কোনো সন্দেহ নেই। আর কৃষক শুধুই মাত্র সনাতনী কৃষির উপর আর নির্ভরশীল না, রকমারি ফসল এসছে কৃষিতে। হ্যাঁ, বছর জুড়ে ফসল পাওয়া যায়। আগে তো আমরা সেই 80 দশকে যখন অনুষ্ঠান শুরু করি, তখন শাকসবজি ফলমূলের জন্য, বিশেষ করে শাকসবজির জন্য শীতকালের অপেক্ষায় থাকতে হতো। এখন তো শীতকালের, আজকেও টমেটোর কেজি 10 টাকা করে, 10 টাকা 12 টাকা করে টমেটোর কেজি, এত ফলন হচ্ছে। কিন্তু ওই যে ফেয়ার প্রাইস, বাজার ব্যবস্থাপনার দুর্গতির কারণে হয়তো কৃষক ফেয়ার প্রাইসটা পাচ্ছে না, স্টোরেজ ক্যাপাসিটি আমাদের নাই জাগে। বাট কৃষির একটা অসম্ভব রকম উন্নতি হয়েছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো এই উন্নতিটা খুব বিস্ময়কর। নিঃসন্দেহে স্যার। এবং স্যার সেটি আপনি স্যার দেখিয়েছেন অনুষ্ঠানটির মধ্যে দিয়ে। এবং আদিত্য শাহীন যেহেতু একটু কয়েক বছর ধরে প্রবাস যাপন করছেন, এবং সেখান থেকেও গবেষণাধর্মী কাজগুলো করে যাচ্ছেন, এবং বিদেশে আঙিনা কৃষির যে অনুষ্ঠানটি হয়, বাঙালির আঙিনা কৃষি, সেটির ব্যাপারে আপনার কন্ট্রিবিউশন রয়েছে। সেখানে থেকে, যুক্তরাষ্ট্র থেকে আসলে এই অনুষ্ঠানটিকে কিভাবে দেখেন, আসলে কি দেখলেন গত 3 বছরে প্রভাব? এটা আসলে দুইটা ধাপ। একটা হচ্ছে যে আমি যুক্তরাষ্ট্র থেকে দেখছি, যেটা আসলে বিস্মিত হচ্ছি। একটা হচ্ছে যে বাংলাদেশের কৃষকের যে অবস্থাটা ছিল একসময়, একটা টেলিভিশন অনুষ্ঠান কিভাবে কৃষকের দৃষ্টিভঙ্গিকে পাল্টে দিতে পারে। এই অনুষ্ঠানের শুরুতে আমি দেখেছিলাম যে, আমি যখন শুনলাম, আমি যখন অনুষ্ঠানের সাথে যুক্ত হলাম, চ্যানেলের সঙ্গে যুক্ত হলাম, অনুষ্ঠানটি যখন শুরু হবে, তখন জনাব শাইখ সিরাজ যেভাবে চিন্তা করছেন, একটা এত ক্ষুদ্র পর্যায়ে যে ভাবছেন যে একটা কৃষকের অর্থনীতি নিয়ে, যখন এই কৃষকের অর্থনীতি নিয়ে বাংলাদেশের কোনো অর্থনীতিবিদ সেইভাবে ভাবতেন না। কৃষকের ক্ষুদ্র পর্যায়ের অর্থনীতি, একটা কৃষককে কিভাবে ক্ষমতায়িত করা যায়, উনি ভাবছেন যে এই কৃষক যদি সনাতন পদ্ধতিতে চাষাবাদ করেন সেটি বড় ব্যাপার নয়, এই কৃষক যদি তার কণ্ঠস্বরকে একেবারে নিচু করে এভাবেই চলতে থাকেন, কৃষক যদি মনে করেন যে আমি আসলে সমাজের সবচেয়ে দূরের একটা অচ্যুত শ্রেণী, আমি শুধু ফসল উৎপাদন করব, নগরের মানুষ আমার ফসল খাবে, দেশ উন্নত হবে, তার মানে ওই মানুষটি কিন্তু সবচেয়ে পর্দার আড়ালে থেকে যায়। উনি চিন্তা করেছেন এই মানুষটিকে হাত ধরে কি করে উপরের দিকে টেনে তোলা যায়। যখন হৃদয় মাটি মানুষের প্রথম পর্ব, আমার খুব মনে পড়ে, যখন আমরা শুটিংয়ে গেলাম নরসিংদীর একটা বাজারে, তিনি নির্বাচন করলেন যে নরসিংদীর বাজারটিকে দিয়ে আমরা কার্যক্রম শুরু করব, কারণ ওই বাজারটি আর বাজারের পাশের যে মাঠ, কৃষক যে পণ্যটি ওখান থেকে তুলছে, ওই বাজারে এসে তার মানে কৃষকের তার নিজের অস্তিত্ব কতটা বিলীন হচ্ছে বাজারের কাছে এসে, তিনি নিখুঁতভাবে তুলে ধরলেন। এবং আমরা যেটি প্রত্যাশা ছিল, যেটি আমাদের অনুসন্ধান, রিপোর্টিংয়ের অনুসন্ধান, সেটি শতভাগ পেয়ে গেলাম। একজন মহিলার কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই যে ফুলকপিটা তুললেন, আপনি কত টাকায় এই ফুলকপিটা বিক্রি করলেন? তো উনি কত টাকায় বিক্রি করলেন বললেন যে আমি 5 টাকায় বিক্রি করলাম। তাহলে উনি তো এটা 15 টাকায় বিক্রি করছেন, তাহলে এই টাকাটা গেল কোথায়? উনি হাসতে হাসতে পান খাওয়া মুখে বললেন,
এই টাকাটা দালালে খাইলো, মধ্যস্থ করে নিয়ে গেছে যাই। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে দালালে খাইলো শব্দটা সাথে সাথে যেন নাড়া পড়ে গেল যে টেলিভিশনের পর্দায় এই যে মধ্যস্বত্বভোগী দৌরাত্বের যে জায়গাটি, যত খারাপভাবে ভালোভাবে যেভাবেই বলি, এই জায়গাটি এত সুন্দরভাবে টেলিভিশনের পর্দায় মানুষ দেখতে পেল, মানুষের টনক নড়ার ব্যাপার, সেই মানুষগুলো এখন কিন্তু দারুণ ক্ষমতায়িত হয়েছে। জি, দারুণ ক্ষমতায়িত হয়েছে। আমি যখন 20 বছর এই অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত থেকে আমি যখন বাইরে থেকে এখন দেখছি যে এর যে প্রভাব শুধু দেশে নয়, প্রবাসে সারা পৃথিবীতে এখন যদি আপনি একটা হিসেব করেন, সারা পৃথিবীতে নগর কৃষকের সংখ্যা কত, তার নেতৃত্ব কারা দিচ্ছেন। আমি বলবো যে যারা নগরে যারা খামার করেন, বাড়ির ছোট্ট বারান্দায় করেন, তার ব্যাকইয়ার্ডে করেন, ফ্রন্ট ইয়ার্ডে করেন, এবং সরকারের দেওয়া ছোট্ট একদম স্কয়ার একটা ছোট্ট ল্যান্ডে সে তার কৃষি করেন, লন্ডনে করেন, আমেরিকায় করেন, বিভিন্ন জায়গায় করেন, এটি কারা নেতৃত্ব দিচ্ছে? বাংলাদেশের মানুষ। এটা অসাধারণ ব্যাপার। এটি কিন্তু দেশের মধ্যে আমাদের পণ্যের যে বিপ্লব ঘটেছে, কৃষি পণ্য বাজারে গেলে বিপুল পণ্য দেখা যায়, কৃষকের অবস্থার উন্নতি ঘটেছে। এই বিপ্লবটি যেটি এখনো মূল্যায়নের অপেক্ষায় আছে, যেটি খুব অল্প দিনেই বিশ্বব্যাপী মূল্যায়িত হবে, বাংলাদেশের কৃষক সারা পৃথিবীতে একটা নতুন কৃষি বিপ্লবের জন্ম দিয়েছেন। আমি বলবো সেখানে এইরকম টেলিভিশন অনুষ্ঠানের অসাধারণ ভূমিকা রয়েছে। নিশ্চয়ই। এবং আপনি বলছিলেন আজকে যে চারা কিভাবে মানে সেটি আমি বলতে চাই। আমি একটু দর্শকদেরকে দেখাতে চাই যে প্রবাসী বাঙালির আঙিনা কৃষি কেমন, আসলে ছোট্ট একটা গ্লিমস দেখাতে চাই প্রিয় দর্শক, দেখে আবার ফিরছি আলোচনায়। চলুন। আগ্রহীদের চাহিদা বিবেচনায় পৃথিবীর দেশে দেশে গড়ে উঠেছে কৃষি উপকরণ সরবরাহের দোকান বা বিক্রয় কেন্দ্র। এমনই একজন উদ্যোক্তা হচ্ছেন আমেরিকার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের আব্দুল হান্নান সরকার। তিনি বাংলাদেশ স্ট্রিটে স্থানীয় আঙিনা কৃষি আয়োজকদের জন্য গড়েছেন ভ্রাম্যমান এক নার্সারি। আমরা এখানে জ্যাকসন হাইটে এই ব্যবসাটার সাথে জড়িত বিগত 2 বছর ধরে। যারা বাঙালিরা বিশেষ করে যেগুলা আঙ্গিনায় রোপণ করে সেগুলো আমরা সংগ্রহ করলাম আমি, এবং দেখা যাচ্ছে যে না, প্রথম বর্ষে আমরা বিশেষ সাড়া পাইছি। একটি জায়গা দেখানো হবে। আমি এই প্রেক্ষাপটটা খুব সংক্ষেপে বলতে চাই। এই যে হান্নান সরকার, তার সাথে আমার খুব হৃদ্যতা আছে। হান্নান সরকার শুরুতে ওখানে আখের রস বিক্রি করতেন, ওই জায়গাতে আখের রস বিক্রি করতেন এবং ডাব বিক্রি করতেন এই গ্রীষ্ম মৌসুমে। উনি দেখলেন যে ওই আশপাশের যে গ্রোসারিগুলো তারা অল্প কিছু চারা এনে বিক্রি করছে। আচ্ছা, ওই গ্রোসারির থেকে চারা এনে তিনি সামনে শুরুতে অল্প কিছু চারা এনে বিক্রি করা শুরু করলেন। কারণ চারা এইভাবে বিক্রি হয়, মানে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক, যে এই চারাটি 50 সেন্টে কিনে এনে এই চারা $3 থেকে $5 বিক্রি করা যায়। তো ওখানকার স্বল্প আয় যারা এভাবে ইনকাম হিসেব করেন, তাদের জন্য সারাদিনে 100টা চারা বিক্রি করলে কত টাকা উপার্জন? ব্যবসা কি ভ্যালুয়েশন অনেক বেশি, অনেক বেশি। এই হান্নান সরকার 3 বছরের মধ্যে, উনি একদিন আমাকে ইন্টারভিউ দিচ্ছেন যে এই চারার বিজনেস এটা $1 মিলিয়ন বিজনেস হতে পারে। তার মানে তার স্বপ্ন কত দূর পৌঁছে গেছে। হান্নান সরকার যেখানে বসে 3টা চারা বিক্রি করতেন, এরপর হান্নান সরকার গাড়ি নিয়ে আসলেন, তার গাড়িটা পুরো চারা দিয়ে সাজিয়ে তিনি বিক্রি করা শুরু করলেন। এবং হান্নান সরকার যেই জায়গাতে বসতেন তার পেছনে বিশাল একটা গ্রোসারি ছিল, ওটা বন্ধ হয়ে গেছে। ওই গ্রোসারিটা উনি কিনে নিচ্ছেন কিংবা ভাড়া নিচ্ছেন। আচ্ছা, উনি বলছেন যে ওখানে আমি একটা রেস্টুরেন্ট করব, রেস্টুরেন্টের সামনে চারা বিক্রি হবে, রেস্টুরেন্টে সারা বছর চলবে। মানে তার নতুন করে ব্যবসার যে পরিকল্পনা, শুধুমাত্র কৃষিতে হাত দেওয়ার পরে সেটি সম্ভব হয়েছে একদম। এবং তিনি এখন চারা উৎপাদনের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, উৎপাদন করছেন। হ্যাঁ, ফিলাডেলফিয়াতে চারা উৎপাদন হয়। কারা উৎপাদন করে, সেখানে কত বিনিয়োগ করলে কত লাভ পাবেন, ওই ব্যবসার মধ্যে তার মাথা চলে গেছে এবং তিনি ওইদিকে যাচ্ছেন আর কি। এবং নিঃসন্দেহে একটা সাফল্য গাথা, এবং এরকম হাজার হাজার লক্ষ আছে আমি পিটিশন। এবং এই অনুষ্ঠানটি শুধুমাত্র সেখানে স্থবির থাকেনি, তারপরে এটি তরুণ প্রজন্মকে সংযুক্ত করেছে হৃদয় মাটির মানুষের ফিরে চল মাটির টানে অনুষ্ঠানটির মধ্য দিয়ে। এবং ডাকও একটি অনুষ্ঠান ছিল যেখানে চিঠিপত্র পড়া হতো। এবং সেই জায়গাতে স্যারকে একটু জিজ্ঞেস করতে, স্যার কেন তরুণদেরকে কিংবা শিশুদেরকে আজকে যদি জিজ্ঞেস করি এই জায়গাটিতে সম্পৃক্ত করলেন পরে এসে? অনুষ্ঠান যখন প্রথম প্রেক্ষাপটটা ছিল এরকম যে আমরা শিক্ষা শেষ করার পরেই সবাই ভাবি যে চাকরিতে ঢুকতে হবে, অথবা ব্যবসা করার সংগঠিত সবার থাকে না, চাকরির পিছনে সবাই দৌড়ায়। হ্যাঁ, তখন বারবারই আমি বলি যে একজন শিক্ষিত কৃষক
আর আমার বাপদাদারা যেই সনাতনী কৃষক ছিলেন, ওনারা নিজস্ব জ্ঞান থেকে কৃষি করতো। তখন কৃষিটা সত্যি সত্যি সনাতনী ছিল। এখন কৃষিটা টেকনোলজি বেস কৃষি। তো এই শিক্ষিত তরুণরা যদি কৃষির সাথে সম্পৃক্ত হয়, প্রোডাক্টিভিটি বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। তো ওই পাশ করার পরে চাকরি পিছিয়ে না দৌড়ে যদি জমি লিজ দিয়ে হোক কিংবা নিজের বাপদাদার জমি হোক, সেখানে যদি সে ফিরে আসে, ওই পতিত পুকুরটা বাপ যেখানে কোনো সময় মাছের চাষ স্বপ্নেও থাকেনি, সে যদি ওখানে মাছের চারা ফেলে চাষ করে, চেহারা পাল্টে যাবে। তো ওই শিক্ষিত তরুণ গোষ্ঠীকে যাতে কৃষিমুখী করা, আর বাংলাদেশের শহরে জন্মানো ছেলেমেয়ে যারা, তারা তো আসলে মাটি পাড়া দেওয়ার সুযোগই পায় না তারা, তাই না? তো তাদের পক্ষে কৃষিটাকে, মাটির শক্তি, বাংলাদেশের মাটির শক্তি কোনো ধারণাই নাই যে এইটুকু জমি থেকে এত কোটি কোটি মানুষের খাদ্যের উৎপাদন হচ্ছে এবং কৃষক কত কষ্ট করে ফসল ফলায়, সেগুলিকে অনুধাবন করা এবং কৃষিমুখী হওয়া। মানে এটাই ছিল প্রধান ইয়ে। আজকে বাংলাদেশে হাই ভ্যালু ক্রপ যেগুলো আমরা বলি, নানান ধরনের ফল, যে রকমারি ফলের চাষ বেড়েছে। এখন বাংলাদেশে আঙ্গুর হচ্ছে, কমলা হচ্ছে, মালটা হচ্ছে, বাউগুল হচ্ছে, কাজি পেয়ারা হচ্ছে, ড্রাগন ফ্রুটস হচ্ছে। আগে তো একটা ড্রাগন ফ্রুটস আমরা গিয়ে গ্রোসারিতে কিনতে হতো, এখন তো বাকে করে নিয়ে যায়। এগুলো তো অফকোর্স এখানে মাটি মানুষ, হৃদয় মাটি মানুষের একটা বিশাল কন্ট্রিবিউশন, মানুষকে মোটিভেট করা, তরুণ প্রজন্মকে মোটিভেট করা। একদম স্যার, আমরা একটু দর্শকদেরকে একটু খামার তো আগে চিন্তাই করতো গ্রামের সাধারণ মানুষ গরু পালবে, এটা যে বিশাল খামার হতে পারে, শত শত গরু, বিশাল ইন্ডাস্ট্রি হতে পারে। এবং খেজুরের কথা যদি বলি, আজকে অনেক গল্প আছে স্যার, শুনবো স্যার। আমরা একটু দর্শকদেরকে শিশুদের সম্পৃক্ততা দেখাতে চাই, একটু অংশ দেখে আবার ফিরে চল মারিট অনুষ্ঠানে। কৃষক সাহায্য করবে, সে তার মতো লাইন টানবে, জেনে ওই লাইনের ভেতরে যেভাবে দেখানো হয়েছে আলুর বীজটা লাগাবে। ওকে, এবার লাগানো শুরু করো। শুধু তারাই নয়, বিশ্ববিদ্যালয়ে পড়ো স্টুডেন্টরাও গিয়েছিল অনেক সময়, অনেক জায়গায় গিয়ে স্যারের সঙ্গে, সেটাও দেখাবো আমরা দর্শকদেরকে। স্যার, আপনি বলছিলেন সম্পৃক্ত করার কথা, এবং এরকম শিক্ষিত জনগোষ্ঠী কৃষির সাথে সম্পৃক্ত হওয়া মানে এটা বর্তমান তো জ্ঞানের কৃষি, একেবারে প্রিসিশন এগ্রিকালচার যেটাকে বলা হয়, তাই না? আমি 10 টাকার আউটপুট দেব, 15 টাকা বেরোবে। আর আগে ছিল যে আমি করলাম, হলে হলো, না হলে না, ব্যাপারটা এরকম। তো এখানে শিক্ষাটার অনেক বেশি দরকার। আর এরই ফাঁকে বাংলাদেশের তো অনেক, মানে বাংলাদেশ তো ওয়ান অফ দ্য ডিজাস্টার প্রন কান্ট্রি সারা পৃথিবীতে। পরিবেশের পরিবর্তন হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, নতুন নতুন টেকনোলজি আসতেছে কৃষিতে, একই সাথে গবেষণাগুলো এগোচ্ছে, এখানে ইনভেস্টমেন্টের ইস্যু আছে। আর বিস্মিত হতে হয় যে এক একজন তরুণকে আমি দেখেছি, লক্ষ্য করেন যে 200 বিঘা, 300 বিঘা, 400 বিঘা জমিতে একটা বাগান করতেছে। আমি বিস্মিত হই যে সাহস পায় কোথায় তারা, এটা শুনে জানি আমি বিস্মিত। এবং তাদের এত সাবলীলভাবে তারা বলে কথাটা, যে এখানে আমি চেষ্টা করছি। এবং এই যে কয়েকদিন আগে আমি একটা চরে গেলাম, পটুয়াখালীর একটা চরে, এক তরুণ ইয়ে লাগিয়েছে, মালটা স্যার না কি বলে, তরমুজ। তার ওখানে 1 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট, 1-1.5 কোটি টাকা ইনভেস্টমেন্ট, বিশাল তরমুজের, একটা পুরো দ্বীপটা জুড়ে তরমুজ। হ্যাঁ, একটা জাস্ট চারিদিকে নদী, মাঝখানে আইল্যান্ড। তো সে বলছে, আমি বললাম তুমি যে এখানে কোনো ছাউনি নাই, কিছু নাই, মানে পানি আসলে ডুবে যাবে, তারপর একবার কোনো অঝোরে বৃষ্টি হলে সব ভেসে যাবে, বললো এটা একটা জুয়ার মতো। এবং এখানে আমি বললাম যদি তোমার টিকে যায় তাহলে কি হবে, তো 7 কোটি টাকা তো আসবেই। এগুলো শুনলে না, আগে যখন মাছ চাষের দেখাতাম, হাকিম আলীর মৎস্য খামার দেখিয়ে যখন মাছ চাষের প্রতিবেদন শুরু করলাম, তো তখন তো টাকার মূল্য ছিল 10,000 টাকা আয় হবে। এখন শুনলে 10,000 টাকা তোমার টাকাই না, 10,000 টাকা আয় রয়েছে। আমাকে লোকজন বলতো সে হিসেবে এগুলি কী শোনায় উল্টাপাল্টা গল্প, কিন্তু বাস্তবতা তো এটাই বাস্তবতা। হ্যাঁ, তো এই জন্যেই আসলে কৃষিতে শিক্ষিত তরুণ প্রজন্মের অংশগ্রহণ করা খুব জরুরি। এই যে একটি বিষয় একটু বলতে চাই, সেটি হচ্ছে যে এই যে শিশুদেরকে ফিরে চল বাটিটার এই কনসেপ্ট, এটা শুরু হয়েছে 2010 সালে।
কিন্তু অবাক ব্যাপার হচ্ছে যে সারা পৃথিবী শিশুদেরকে কৃষিতে মনোযোগী করার জন্য এত রকমের কর্মসূচি গ্রহণ করছে যে আমি আমার শিশুরা ওরা খুবই ছোট, 5-6 বছর বয়স, ওদের স্কুলে যখন যে কোনো ভ্যাকেশন হয়, ওদের বিদায়ের মানে ছুটির দিন ওদের হাতে একটি করে গাছের চারা দেয়া হয়। ব্যাপারটা হচ্ছে ওরা যেন এই চারাটা বাসায় গিয়ে রোপণ করে এবং দেখে যে কি করে একটি গাছ জন্ম নেয়, এবং আমরা ওদেরকে দেখিয়েছি আমরা সেটি আমাদের ব্যাকইয়ার্ডে রোপণ করে সেই গাছ থেকে আমরা মানে ফসল তুলে ওদেরকে খাওয়ার ব্যবস্থা করেছি। একইভাবে নিউ ইয়র্কে হসপিটালগুলোতে যদি রোগীরা যেদিন মানে সুস্থ হয়ে ফিরে যাচ্ছে, অনেক সময় বিশেষ কর্মসূচি থাকে হসপিটালের গেটে, চারা একটু মাটি মানে কোকোপিট এবং আরও কিছু মিডিয়া দিয়ে একজনকে উপহার দেওয়া হয়, সেজন্য বাড়িতে গিয়ে এটির অনুশীলন করে। এর পেছনের কারণ হচ্ছে যে মানুষের জীবনে শুধুমাত্র ফসল রোপণ আর অর্থের হিসেব করার জন্য কৃষি নয়, কৃষিটা অসাধারণ ব্যাপার। এখন বিজ্ঞানীরা পাচ্ছে যে কৃষিটা হচ্ছে সুস্থতার জন্যে, এটার অসাধারণ অনুশীলন। হ্যাঁ, কারণ আমাদের ছাদ কৃষিগুলোতে তো আমরা দেখেছি যে এরকম অসংখ্য ছাদ কৃষি আছে, কেউ করে ভালো লাগা থেকে, কেউ করে একটু ফ্রেশ শাকসবজি ফলমূল পাবে তার জন্যে, এবং অনেকেই করেন সুস্থতার জন্য। এমন আমাদের অসংখ্য প্রতিবেদন আছে যেখানে একটি কথা আমার মনে হচ্ছে যে গোরানের ওইদিকে এক তরুণ আমাদেরকে নিয়ে গিয়েছিল তার ছাদ কৃষি দেখাতে, গিয়ে দেখি তার মা করছেন তার কারণটা ছিল তার মাকে নিয়ে সে বহু জায়গায় চিকিৎসা করতে গিয়েছিল, ভারতেও গিয়েছিল, থাইল্যান্ডে গিয়েছিল, মায়ের শরীরে প্রচুর ব্যথা বেদনা, কিন্তু সেটা নিরাময় হয়নি। হ্যাঁ, তখন কোনো এক জায়গায় ডাক্তার বলেছিল আপনার মাকে এমন একটা কিছুর সাথে যুক্ত করে দেন যেটা নিয়ে তিনি সারাদিন ব্যস্ত থাকতে পারেন। তখন ওই তরুণ আমাদের এই ছাদ কৃষি অনেক আয়োজন দেখেছে যে এই জাতীয় ঘটনা আছে, হ্যাঁ, যে ভাই বা বাবা বা মা সুস্থ হয়ে গেছে, তখন সে বাড়ির উপরে ছাদ কৃষির একটা আয়োজন করে দিল। ওই মা ফজরের ওয়াক্তেও সে ছাদে ওঠেন, ফজরের নামাজ ওখানে পড়েন, তারপর গাছগাছালি নিয়ে থাকেন, দুপুরে শুধুমাত্র খাওয়ার জন্য একবার নিচে নামেন, আবার খেয়ে উপরে চলে আসেন, এবং সেই মহিলা দিব্যি সুস্থ এবং অসাধারণ একটা বাগান করেছে, মানে ফল মূল শাকসবজি, মানে দারুণ এরকম অনেক ঘটনা আছে, অনেক গাছের তো সেই গুণাগুণ রয়েছে আসলে। এবং তো এই সময়কার ছাদ কৃষিটা এটা শুধুই মাত্র যে একজন সুস্থ হবে মানুষ তা না, এটা হচ্ছে বর্তমান সময়ে সারা পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং, স্পেশালি সিটি ওয়ার্মিং, শহরের, যেমন আজকের দিনেও কিন্তু বাংলাদেশের ঢাকা শহরের বায়ু আজকে যে এখন কথা বলছি বসে সবচাইতে দূষিত বায়ু হচ্ছে ঢাকায় এখন। হ্যাঁ, তো গ্লোবাল ওয়ার্মিং, সিটি ওয়ার্মিং, উষ্ণতা কমানোর জন্য ছাদ কৃষি একটা ব্যাপক ভূমিকা রাখতে পারে। নাম্বার 2 হচ্ছে দেখেন 2025 নাগাদ একটা কথা বলা হয় যে 60 to 70% মানুষ নাকি সারা পৃথিবীতে শহরে বসবাস করবে, শহরমুখী হচ্ছে, শহর বাড়ছে, স্বাভাবিকভাবে বাড়ছে, কিংবা গ্রামগুলো শহরে পরিণত হচ্ছে। মজার ব্যাপার স্যার, আমি তাহলে 70% মানুষের জন্য ওই 30% গ্রাম থেকে তো খাবার আসবে না, এটা কখনোই সম্ভব না। তাহলে নিজেকেই নিজের খাবার উৎপাদন করতে হবে, খাবারের ধরনও হয়তো পাল্টাবে, আপনার হয়তো ভাত খেতে হবে, ইটস নট নেসেসারি, হ্যাঁ, খাবারের ধরনটা আরও অনেক অনেক মিনিয়েচার টাইপের হয়ে যাবে, তাই না? নিজের করতে হবে স্যার, নিজেদের যোগান দিতে হবে। এবং স্যার ছাদ কৃষির প্রভাবটা এতটাই বেশি হয়েছে যে আমরা খেয়াল করলে দেখবেন, প্রিয় দর্শক অনেকে একমত হবেন, যখন আমরা যারা ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার আছেন তারা যখন ফ্লাই করেন তখন দেখবেন চারপাশে একটা সবুজ একটা স্তর, আগে এটা ছিল না স্যার, ছিল না, কাঠখোটা একটা ফাঁকা জায়গা ছিল, এখন তো অনেক অসংখ্য ছাদ কৃষি, শুধুমাত্র ঢাকা শহর না, গ্রামে। আমি কয়েকদিন আগে চিটাগাংয়ের কর্ণফুলির ওপারে গেলাম, গ্রামটার নাম একটা গ্রাম, তো ওই ছেলে বিদেশে থাকতেন, মিডল ইস্টে ফিরে এসে তার ওই বিদেশি মানে মিডল ইস্টের অর্থ যা সে আর্ন করেছিল সেটা দেশে একটা শোরুম, একটা দালান বানালো, থাকার বাড়ি বানালো। তো সে বলছে যে যেই জায়গাটাতে আমি বাড়িটা বানালাম এখানে তো আমার জমিন ক্ষেত ফসল ছিল, তো ওই ফসলটাকে সে ছাদে নিয়ে গেছে, তাহলে তো গ্রামের ভেতরে তো ছাদ কৃষি হচ্ছে এখন, দেখার মতো। আপনি এর বলছেন কৃষি স্যার এখন লম্বা হবে স্যার, মানে হ্যাঁ, ভার্টিক্যাল, মানে আগে তো ছিল হরাইজন্টাল, তো এক্সপানশন, এখন সব কিছু ভার্টিক্যাল, জায়গার অভাবে স্যার না, টেকনোলজি, আচ্ছা, টেকনোলজিটা ভার্টিক্যাল। আগে তো লেয়ারে, মানে আগে তো হতো বিস্তীর্ণ ছাদে, এখন হচ্ছে লেয়ার টু লেয়ার, মানে আপনি ট্রেতে হচ্ছে সিড, একটা সিডও কিন্তু ইটসেলফ এ টেকনোলজি, কারণ আগে আপনি 1 কেজি সিড ফেললে 20 বিঘা জমিতে হতো, এখন 1 মুঠ সিড দিয়ে 20 বিঘাকে আপনি ভার্টিক্যাল করে ফেললে উপরে উঠে যাচ্ছে, কারণ ওই সিডটার ফার্টিলিটি অনেক বেশি, এটাও টেকনোলজি।
একদম স্যার, আমরা একটু ছাদ কৃষির একটা অংশ দর্শককে দেখাতে চাই, চলুন প্রিয় দর্শক দেখে আবারও ফিরছি আলোচনা। ফলের মধ্যে আপনার কি কি আছে? এখানে আম দেখছি, কি আম এগুলো? এটা মিয়াজাকি, এইটা অনেক মজার একটা পেঁপে, পেঁপে একদম ওই যে রেড লেডি পেঁপে যেটাকে বলে, একদম ভিতরে লাল। অনেক দাম হয়েছিল না মরিচে, তখন আমরা কিন্তু মরিচ কিনে খাই নাই, দাম দিয়ে মরিচ কিনে খাই নাই। মৌমাছি চলে আসছে। হ্যাঁ, এটা চলে মৌমাছি পরাগায়নের জন্য। এই ফুলগুলো আমি আরো বিশেষভাবে রাখি। পরাগায়ন বেশি হওয়া মানে হচ্ছে আপনার ক্রপ বেড়ে যাওয়া। স্যার ঢাকাতে তো আছেই স্যার, ঢাকার বাইরে স্যার অনেক বাড়িতে, বেশিরভাগ বাড়িতেই মনে হয় ছাদ কৃষি স্যার ওনারা করে থাকেন। আমাদের ছাদ কৃষি, প্রবাসী বাঙালির আঙিনা কৃষি, বিশেষ করে প্রবাসী বাঙালির আঙিনা কৃষির ভিতরে আরেকটা বিষয় ছিল আমাদের, যে নেইবার, জি, একজন বাঙালি ফ্যামিলি যে বাসায় থাকছে তার পাশে বাসায় একজন হয়তো ইন্দোনেশিয়ান থাকছে, অথবা একজন আমেরিকান থাকছে, অথবা একজন কি বলে অস্ট্রেলিয়ান থাকছে। তো এই যে আমাদের নিজস্ব বীজ দিয়ে যে ফসলগুলো হচ্ছে, তো ওই পাশের বাড়ির ওই প্রতিবেশীর সাথে, ভিনদেশি প্রতিবেশীর সাথে এই বাঙালি প্রতিবেশীর কোনোদিন হয়তো কথাও হয় নাই, জাস্ট আসা যাওয়ার সময় একটু হাই হ্যালো হয়েছে। তো আমার ইয়েটা ছিল যে একটা ক্রপ ডিপ্লোমেসি, আচ্ছা স্যার, যে আমার ঘরে লাউটা হয়েছে আমি পাশে বাসায় পাঠিয়ে দিলাম, এই যে সেটা খেয়ে যে তৃপ্তি পেল, তারপরে তার সাথে সনাতন বিনিময়ের মতো আর কি। সে হয়তো আমার কাছে সিড চাইলো, তুমি এটা কি করেছো, আবার তার কাছ থেকে আমি হচ্ছে সিড আনলাম। তো এই যে পরস্পর যে অভিজ্ঞতা বিনিময় এবং কি বলে সখ্যতা তৈরি হচ্ছে, এটা তো একটা বিশাল দরকার, এটা এই বর্তমান সময়, অস্থির সময়। একদম স্যার। এবং আপনার অনুষ্ঠানের যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা যদি ধরি স্যার পুরোটার মধ্যে, যে কৃষকের কাছে গিয়ে তার সমস্যাগুলোর কথা জানা, যে পর্বটি আপনি করেছেন, যে জায়গাটিতে আপনি এনেছেন কৃষি বাজেট, এই আইডিয়াটা একটি অনন্য আইডিয়া এখন পর্যন্ত আমাদের কাছে সবার কাছে মনে হয়, এবং তারা এত ওপেনলি কোথাও কথা বলার, ডায়লগ দেওয়ার সুযোগ পায়নি কখনো। এই জায়গাটিতে আসলে একটু দেখে তারপর আপনার কাছে আবার ফিরবো স্যার, আমরা জানতে চাই এটি সম্পর্কে। চলুন প্রিয় দর্শক দেখে আসি। মাছের খাবারের দাম ধাপে ধাপে প্রতি মাসে বাড়িয়ে দিচ্ছে, কিন্তু মাছের দাম সেই অনুসারে বাড়ছে না। কৃষি সেচে ভর্তুকি দিতেছে, অথচ আমরা মাছ চাষ করতে গেলে এই বিদ্যুতের দাম ডাবল দিয়ে পাইতেছি না। চরের কৃষকেরা অনেকেই নদী শিখিস্তি হওয়ার কারণে লোন পায় না। গভর্নমেন্টকে সমবায়ের মাধ্যমে হারভেস্টার সাপ্লাই দেওয়া, অন্তত একটা দুইটা না রোপণের সময় যদি নাও পারেন, ধান কাটার সময় হারভেস্টারের মাধ্যমে যদি কৃষককে এই সাপোর্টটা দেওয়া যায়। স্যার এটার ধারণাটা এরকম ছিল, ধারণাটা মানে হচ্ছে, এটা এই অনুষ্ঠান শুরু করার পেছনে কারণ ছিল যে যেহেতু কৃষকের কোনো নির্দলীয় কোনো সংগঠন এদেশে এখন পর্যন্ত ডেভেলপ করেনি, সংগঠন যেগুলি আছে রাজনৈতিক সংগঠন, তো রাজনৈতিক সংগঠনগুলো আপামর কৃষকের, মাছ ফার্মারের কোনো পারপাস সার্ভ আসলে করে না। তো তাহলে ওদের একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে তারা তার কণ্ঠস্বর বা তাদের ইয়েগুলো, দাবিগুলোর কথা তুলে আনতে পারবে। সেরকম একটা জায়গা থেকে বাজেটের প্রাককালে আমাদের যে জুন জুলাই যে রাষ্ট্রীয় বাজেট হয়, ফিসক্যাল বাজেট, সে বাজেটের আগে আমরা ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের 5-6টা জেলাতে কিছু কৃষকের মতামত, যারা পাচ্ছে না, তাদের কোথায় সঙ্গতি আছে, সেগুলোকে তুলে ধরতাম, এবং রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকরা ওই অনুষ্ঠানে থাকবেন, খোলা মাঠে রাতের বেলা কৃষকের এই সাথে। এবং সেখান থেকেই যে সাজেশনসগুলো, রিকমেন্ডেশনগুলো আসছে, সেগুলো আমরা পরবর্তীতে রাষ্ট্রের কাছে উপস্থাপন করতাম, বাজেটের সময় যাতে ওর একটা রিফ্লেকশন সেখানে পাওয়া যায়, এবং সেটা পাওয়া যাচ্ছে, অনেক গিয়েছে। এক, দ্বিতীয় কথা, আমরা শহরে নগর জীবনে যারা বসবাস করি, এই জনগোষ্ঠী সবসময় মনে করে আসছে তুচ্ছতাচ্ছিল্য করেছে কৃষককে, ওরা আবার কথা বলতে জানে নাকি, ওরা কি কথা বলবে। কিন্তু আপনি দেখেছেন যে একজন কৃষক মাইক হাতে নিয়ে কিভাবে কথা বলে, হ্যাঁ, এবং আমরা ধরেই নিয়েছিলাম কথাই বলতে পারে না, কিন্তু এরা যে সমস্ত কথা বলে, শোনার পরে, দেখার পরে মনে হয়েছে না তারা যথেষ্ট সচেতন, যথেষ্ট মানে বুদ্ধি। এটা একটা বিবর্তন, কিন্তু অসাধারণ বিবর্তন। কি অনুষ্ঠানটি যখন শুরু করার জন্যে আমার মনে আছে, প্রথম যখন মাঠে গেলেন, মাঠে বলতে যে কৃষকের কাছে যে এরকম একটা অনুষ্ঠান হবে, তো কৃষকের কাছে প্রথম জানতে চাইলেন যে কৃষি বাজেট এই সম্পর্কে ধারণা আছে। তো অধিকাংশ কৃষক বলল কৃষকের আবার বাজেট কি। একজন বলল আমি জানি না, তো আমার বাবা আছে, এই জানে। মানে ব্যাপারটা হচ্ছে যে বাজেট ব্যাপারটি আসলে তাদের মাথায় এইভাবে কাজ করে না। কিন্তু চিন্তার বিষয়টা হচ্ছে কৃষককে যদি তার বাজেটটি নির্ধারণ করে দেওয়া হয় সংসারের বাজেটের মতো, তাহলে একটা বছরের বাজেটের মতো করে হিসেব করলে কৃষক বেশি লাভবান হবে, তার কৃষিটা খুব গোছানো হবে। এই যে কার্যক্রমটা শুরু হলো, প্রথম দিন থেকে প্রতিটা বছর
কৃষকের যে কণ্ঠস্বর এটা আস্তে আস্তে বাড়তে থাকলো এবং তার কথা, তার দাবি পরিবর্তন হতে থাকলো। কৃষক হয়তো শুরুর দিকে চেয়েছে যে আমার দরকার, আমার একটু সার, একটু কীটনাশক দরকার। তার পরের বছর তার চাওয়া কিন্তু পাল্টে যাচ্ছে। সে বলছে যে আমি ঋণ পাই না। তার পরের বছর বলছে যে আমার আসলে উন্নত প্রযুক্তি দরকার। তার পরের বছর বলছে যে আমার এখানে নদীতে এই নালাটা দরকার। তার মানে কৃষককে তার কণ্ঠস্বরের ভেতর দিয়ে তাকে যে এম্পাওয়ার করে তার বিশ্লেষণটাকেই তার জন্য কাজে লাগানো যায়, এই হৃদয়ে মাটি মানুষের কৃষি বাজার। এখানে আরেকটা বিষয় আমরা খেয়াল করেছি, যেমন তারা ইনিশিয়ালি বেসিক কথাগুলি তারা বলতো, আমার সার দরকার, পানি দরকার, কীটনাশক দরকার, সেচ দরকার, এটার দাম কমাইতে পারলে আরো ভালো হয় আমার জন্য। হ্যাঁ, বাজার সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। হ্যাঁ, বাজারে গেলে আমি ভালো মূল্য পাবো এটার কোনো ধারণা নেই। কিন্তু সবচাইতে কম ধারণা যেটা ছিল, এই যে ক্লাইমেট চেঞ্জের ফলে তার যে ফসল দিনের পর দিন ক্ষতি হচ্ছে, অসময় বৃষ্টি হচ্ছে, রৌদ্রের তাপে ফসল পড়ে যাচ্ছে, এইগুলো কিন্তু কৃষক প্রথম দিকে বুঝতো না এটা কেন হচ্ছে। তাদেরকে বারবার বোঝাতে হয়েছে যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে এটা কি আপনি বুঝতে পারছেন? তখন হ্যাঁ হ্যাঁ, এবার তো গরম বেশি পড়ছে, এবার তো শীত একটু অনেক আগে চলে আসছে, এই কারণেই হয়তো ফসলটা নষ্ট হয়ে গেছে। তাহলে এটা কি করতে হবে? আপনার তো ফসলটা নষ্টই হয়ে গেল, তাহলে তো আপনি আবার ঘুরে দাঁড়াবেন কেমনে? তখন তাদের বোঝাইতে হয়েছিল, আচ্ছা আপনার কি মনে হয় না যে ফসলটা যদি আপনি ইন্স্যুরেন্স করে রাখতেন, তাহলে এখানে আপনাকে সরকার টাকাটা হয়তো ইন্স্যুরেন্সে দেবে, ক্ষতিপূরণ দেবে। এই যে জিনিসগুলো, এগুলো এই ধারণাগুলো তাদেরকে দিয়ে এটা কিন্তু তাদেরকে মানে এডুকেট করে না পেলে তো স্যার আরো অবস্থা এখন যেমন আজকে এত বছর বলার পরে এখন কিন্তু অনেক ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ক্রপ ইন্স্যুরেন্স নিয়ে আসছে। হ্যাঁ, অনেকে শুরুই করছে এটা, সেই তো এইগুলোর অনেক প্রেক্ষাপট আছে যেগুলো আদিত্য সাহেব নিশ্চয়ই বলতে পারবেন যে যখন এই আইডিয়াটি স্যার কনসেপ্ট যখন বিল্ড আপ করলেন তখন নিশ্চয়ই আইডিয়াটি অসম্ভব মনে হয়েছিল বা কিভাবে হবে আসলে। এবং এইটা যখন বাংলাদেশের অর্থনীতিবিদরা, নীতি নির্ধারকরা যখন দেখলেন, এটা যেন একটা সাড়া পড়ে গেল। কারণ হচ্ছে যে এটা কখনো কাজটি করা হয়নি। বিভিন্ন মহল থেকে এইরকম কথা আসতে থাকলো যে এটি নীতি নির্ধারকের সঙ্গে সরাসরি যোগসূত্র স্থাপনের কাজটি শুরু হলো প্রথমবারের মতো। এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট। 2005 সালে কৃষি বাজেট, কৃষকের বাজেট শুরু হলো। তারপরে যেন আমাদের দেশের নীতি নির্ধারণী পর্যায়ে অর্থনীতিবিদদের কাগজে কলমে গবেষণা প্রতিষ্ঠানগুলো কৃষির অনেক নিবিড় গবেষণার মধ্যে তারা ডুবতে শুরু করে। তারা এখান থেকে উপাত্ত পাচ্ছে, তারা এখান থেকে গবেষণার উপাত্ত পাচ্ছে। স্যার গবেষণার জায়গায় একটু আসতে চাই স্যার। এখন তো গবেষণার পর্যায়ে বলতে গেলে অনেক উচ্চতায় গেছে এবং আপনি দেশ বিদেশ ঘুরে দেখেছেন বিভিন্ন জায়গায়। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হয়েছে স্যার, সবচেয়ে বড় কথা। আপনি স্যার আপেলের গল্পটি বলছিলেন আমাদেরকে অফিসে, এবং যদি জিজ্ঞেস করি যে সেই জায়গাতে বাংলাদেশের কৃষি গবেষণার জায়গাটা কোথায় আছে আসলে? আমাদের যদি কৃত্রিম বুদ্ধিমত্তায় যদি আসে তাহলে সেক্ষেত্রে গবেষণা আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এটার সাথে শুধুমাত্র গবেষণার প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত না, এটার সাথে সম্পৃক্ত আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো। কারণ হচ্ছে কি আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কোর্স কারিকুলামের মধ্যে আমূল পরিবর্তন আনা দরকার। হ্যাঁ, যে আগামীতে যে কৃষি আসবে সেই কৃষির ভেতরে হয়তো একটা কোম্পানির যে কৃষি ভ্যালু অ্যাড করে সেই কোম্পানির হয়তো 200 জন MBA লাগবে কৃষির। তো আমাদের ইউনিভার্সিটিতে কি এগুলো পড়ানো হচ্ছে? বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার জন্য আমার ফ্যাক্টরিতে মানে লাগবে 10 জন ট্যালেন্ট লাগবে, হ্যাঁ, স্কলার লাগবে। তো আমার কি সেই শিক্ষাটা আমি বিশ্ববিদ্যালয় থেকে পাচ্ছি না। তো একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমূল পরিবর্তন লাগবে কারিকুলামের। আরেকটা হচ্ছে মানে IoT, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা, এগুলো যেই গতিতে এগোচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে, আমরা কিন্তু সেইভাবে এগোচ্ছি, ধরতেও পারবো না স্যার, এগোচ্ছি না। তাহলে অটোমেটিক্যালি গ্লোবালি একটা মনে হতো কি, আমি একটা সময় ছিল যখন গ্লোবাল ভিলেজ ছিল না, আমি আমার দেশ আমার মতো আমি চলবো, কিন্তু এখন এই কথা বলে পারবেন? আপনি ছিটকে পড়ে যাবেন। হ্যাঁ, তো আপনি যদি প্রযুক্তির সাথে না থাকেন তাহলে কিন্তু আপনি এই কৃষিতে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কথাটা বলছি এটাতে আপনি ঢুকতে পারবেন না। কারণ আপনার জন্যে ওই ট্রাক্টরটাই আর তৈরি হবে না যেটা আপনি ম্যানুয়ালি চালাবেন। আমরা সেই আদিত্য ছিল ইয়াং লং পিং, তার ওখানে মানে ফাদার অফ হাইব্রিড চায়নার যাকে বলা হয়। আমরা চাংশাতে একবার গেলাম কাজ করতে, তো তখন দূরে একটা ট্রাক্টর চলছে। আগে যখন যেতাম চায়নাতে তখন শুটিং করার সময় আমরা অনেক কৃষককে পেতাম ইন্টারভিউ করার জন্য। ধীরে ধীরে দেখছি যে বিস্তীর্ণ মাঠ, ট্রাক্টর চলছে, মানুষ নাই। ইন্টারভিউ ছাড়া তো আমার রিপোর্টও হবে না। অপেক্ষা করছি, বসে আছি, ট্রাক্টরটা কাছে আসলে
তারপর তার সাথে ও নামলে ওর সাথে ইন্টারভিউ করবো, দেখলাম ট্র্যাক্টর আসছে কিন্তু লোক নামে না, ভালোভাবে তাকায় দেখি যে আসলে লোক কিছু নাই। তারপর খুঁজতে খুঁজতে এক আঙ্গিনায় গিয়ে দেখলাম ওখানে পাশে বসে কৃষক বসে ওইসবটা কিছু চালাচ্ছে। তাহলে এটা তো তাও কত 10-12 বছর আগের কথা। তো সেই জায়গায় আজকে চীন কৃষিতে যেখানে চলে গেছে অবিশ্বাস্য, প্রতিদিন প্রতি মুহূর্তে চীনের ইনোভেশন হচ্ছে। আমরা চীনের যে কৃষি প্রযুক্তি এবং এই যে কি বলে যন্ত্রপাতি মেলায় প্রতিবার অ্যাটেন্ড করি আমরা, প্রত্যেকবার গিয়েই নতুন কিছু পাই। সব কিছুর সাথে তারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে অ্যাড করে দিচ্ছে, প্রত্যেকটা যন্ত্রের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমন যন্ত্র সে তৈরি করছে যে একজন কৃষক দরকারই নেই, চারা লাগাবে ওখানে এইটুক ছোট একটা যন্ত্র, একটা সিটে কৃষক বসে আছে, যন্ত্রটা ঘুরছে, টাক 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 টাক, চারা লাগিয়ে সে আল দিয়ে বেরোয় চলে যাচ্ছে। মানে বিস্মিত হওয়ার মতো মনে হয় যে এগুলো মানে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তাদের গবেষণা চলছে। সেই জায়গায় আমরা এই যে টেকনোলজি বেস কৃষি বর্তমানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে হাইটেক এগ্রিকালচার যেই কৃষিটা আসছে সেটার জন্য আমাদেরকে আরো অনেক, কারণ এটা চ্যালেঞ্জটা এটা না জানলে তো স্যার আমরা খাদ্য সরবরাহ ঘাটতি তো করতে পারি নিশ্চয়ই। এবং চ্যালেঞ্জটা এরকম যে আমরা আমাদের টাকা খরচ করে আমরা টেকনোলজি কিনবো, কিন্তু আমরা যদি আমাদের যদি অপারেশনের নলেজ না জানি, আর আমরা যদি আমাদের কিনবো কেন, আমাদের এখানেই তো হতে পারে, আমাদের কি ট্যালেন্ট নাই, আমাদের বিশেষজ্ঞ যদি তারা তৈরি না করে সুযোগটা অর্থায়ন স্যার অনেক অর্থায়ন। এবং আমরা যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, কিন্তু আমরা যদি নিজেরাই যদি এরকম কোনো জিনিস অপারেট করতে পারতাম, তাহলে বিপুল অঙ্কের টাকা আমাদের নিজেদের ঘরেই থাকতো। আজকে কত টাকা আমাদের ডেটা নিয়ে সারা পৃথিবী কারবার করছে, আমরা সেখানে তেমন কিছু করতে পারছি না। আমরা খুব ধীরে ধীরে এগোচ্ছি কিন্তু ধীরে ধীরে এগোচ্ছি। স্যার মাটির মানুষের কথা বলছিলাম স্যার, হৃদয় মাটির মানুষের অনুষ্ঠানটির বিনোদনের জায়গাটা যদি এবার আসি স্যার, খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান এবং সেটি আমরা সবাই উপভোগ করি এবং 13 বছর থেকে শুরু করে আমার মনে শেষ পর্যন্ত 70-76 বছর পর্যন্ত আপনার দর্শক রয়েছে যারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখেন এবং এটি সম্পর্কে বলেন আমাদের মাইক্রোফোনে আমরা যখন কাছে যাই তখন। হৃদয় মাটির মানুষের ঈদ আনন্দ অনুষ্ঠানটি যেটি বিশেষ করে, এবং এইটি আসলে আমাদের জন্য একটি বিশাল বড় বিনোদনের খোরাক। আমি নিজেও বলবো, আমি নিজেও একজন দর্শক। স্যার এইটির আইডিয়াটি স্যার কবে এলো, কিভাবে এলো স্যার আপনার, যে এইবার এটাকে আমরা একটা বিনোদন ধর্মী অনুষ্ঠান? কৃষকের ঈদ আনন্দ আমি বলি, যখন বাংলাদেশ টেলিভিশনে আমরা কাজ করতাম সেই 70-80 দশকের কথা, আর আমাদের সবারই সে সময় যাদের জন্ম তারা বা তার আগে যাদের জন্ম, যখন টেলিভিশনে আমরা সারা বছর পরে ঈদের সময় একটা ম্যাগাজিন অনুষ্ঠান হতো আনন্দমেলার জন্য অপেক্ষা করে বসে থাকতাম। হ্যাঁ, তো এবং 7 দিন ব্যাপী বাংলাদেশ টেলিভিশনে ঈদের অনুষ্ঠান হতো। তো তখন তো টেলিভিশনে কাজ করতাম, তো দেখতাম, যেহেতু আমি মাটির মানুষে কাজ করতাম, দেখতাম ঈদের সময় এত অনুষ্ঠান হচ্ছে, নাটক, গান, ওখানে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ নাই। ওই অনুষ্ঠানগুলোতে কোনো গ্রামের মানুষকে দেখা যায় না, একেবারেই নাই, সব শহরে মানুষ রঙের চাকচিক্যে ভরা। তো তখন থেকে এই মনের ভেতরে কাজ করতো, আরে এত গ্রামে, যেহেতু আমি কৃষি অনুষ্ঠান করতাম, গ্রামে এত ট্যালেন্ট আছে, ওরা তো কোনো সময় টেলিভিশনে আসতে পারে না, এটা ভাবনার মধ্যেই ছিল। যখন নিজেরা একটা টেলিভিশন প্রতিষ্ঠা করার সৌভাগ্য আল্লাহ দিল, তখন মাটির মানুষ শুরু করার মনে হইল যে ঈদের সময় এদেরও তো পার্টিসিপেশন হতে পারে, এরা কতটা প্রাণ খুলে হাসতে পারে, কতটা সাবলীলভাবে খেলতে পারে, ওদের মাঠেই ওদেরই খেলাধুলা। সেই থেকে কৃষকের আনন্দ শুরু হলো। এবং এই আয়োজনের পেছনের গল্পটা কত বড় যজ্ঞ, নির্মাণের এই গল্পটা আসলে অনেকবার তুলে ধরা হয়েছে পেছনের চোখ অনুষ্ঠানে, নিশ্চয়ই প্রিয় দর্শক দেখেছেন। এবং এটা এখন আমরা তো করেছিলাম কৃষকদের জন্য, কিন্তু দেখা গেল এই অনুষ্ঠানটা পরবর্তীতে সব শ্রেণী পেশার মানুষের কাছে একটা জনপ্রিয় অনুষ্ঠান হয়ে গেল। এবং বৈশাখী আনন্দ স্যার আছে, বৈশাখী আনন্দ, কৃষকের ঈদ আনন্দ, এবং অপেক্ষা করে এই অনুষ্ঠানটার জন্য মানুষ অপেক্ষা করে। তো এগুলো মানে অবভিয়াসলি ওরাও যে কত সুন্দর করে প্রাণ খুলে হাসে। আমি একবার আত্রাইতে একটা অনুষ্ঠান করতে গেলাম, তো আমরা যখন গাড়িতে গিয়ে আত্রাই সেই পৌঁছলাম, গ্রামটার নাম আমার খেয়াল, চকশিমলা, অনেক দুর্গম গ্রাম, অনেক দুর্গম। সেটা যাওয়ার সময় দেখিয়েছিলাম যে এত ব্রিজ তৈরি হয়ে আছে, কিন্তু সংযোগ সড়ক নাই। এক একটা ধান ক্ষেতের মধ্যে দূরে দূরে একটা কাঠামোর মধ্যে একটা দুর্গ দাঁড়িয়ে আছে, সংযোগ সড়ক নাই। হ্যাঁ, তো এখানে বালির পথ দিয়ে গাড়ি নিয়ে আমরা যখন গেলাম, যে গাড়িটাতে করে আমরা গিয়েছি, গ্রামের ছোট ছোট শিশুরা ওই গাড়িটা দেখার জন্য এসে দাঁড়াইছে। এইভাবে দেখে কেউ, এইভাবে দেখে কেউ, তার মানে ওই গ্রামে কোনোদিন কেউ গাড়িও দেখেনি।
তো সেই জায়গায় রাত্রিবেলা আমরা আগের কৃষকের আনন্দ একটা বড় পর্দায় ছেড়ে দিয়েছিলাম। জি, তো শিশুরা, বয়স্ক, বৃদ্ধ, আমার খেয়াল আছে সে কি হাসি কতগুলো শিশুর, তোমার খেয়াল আছে? একদম একদম কি প্রাণ, হাসতে হাসতে গড়ায় পড়ছে, এত হাসি তাদের, মানে এত আনন্দ। আমরা 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 দর্শকদেরকে একটু অংশ দেখাতে চাই কৃষকের ঈদ আনন্দ। চলুন প্রিয় দর্শক, দেখে আবার ফিরছি। স্যার এই যে দর্শকদের একটা প্রশ্ন আমি রাখছি দর্শকদের হয়ে, সেটা হচ্ছে স্যার এই যে খেলাগুলো, স্যার এই আইডিয়াগুলো স্যার কোত্থেকে আসে? এগুলো টিম, ধরেন আমি বলি যে আমাদের এই টিমে আদিত্য, তারপর কি বলে জহির মুন্না, তানভীর আশিক, আমাদের ভিডিও এডিটর কি বলে মশিউর রহমান, মশিউর, নাহিদ, তারপর এখানে আছে সুজন, ক্যামেরায় আছে রাসেল, মুকুল ছিল এক সময়, তারপর টিটন ছিল এক সময়, তারপর খোকন আছে, আহমেদ আছেন আমাদের তৌফিক আছে ডিজিটাল, ইভেন আমাদের সাথে যে ফিরোজ, তারপর ইয়াসিন, এই টোটাল গ্রুপটারই আসলে একটা কন্ট্রিবিউশন। এটা সবাই যে কোনো অনুষ্ঠানে আমরা যখনই করি, নতুন কোনো কিছুতে গেলেই আমি সবার সাথে বসি, একটা উপর্যুপরি মিটিং হয়, সবার ধারণা নেই, আমার নিজের ধারণাটা বলি, এটার পরে কারো ওইটা ভালো লাগলো, আমার নিজেরটা ভালো লাগলো না, তার চাইতে ওরটা অনেক বেশি ভালো ছিল, ফেলে দিই। এটা করার পরে আমরা অনুষ্ঠান নির্মাণের পরে আবার সবাই মিলে দেখি। জি স্যার। দেখার পরে আবার কিছু ফেলে দেই, কিছু সংযোজন করি। তো মানে টেলিভিশন প্রোডাকশন তো এটাকে টিমওয়ার্ক, সবার মতামতের ভিত্তিতেই আসলে একটা অনুষ্ঠান সুন্দর হয়। তো বিগত সময় ধরে এই টিমটা আমার সাথে আমাকে সহযোগিতা করে যাচ্ছে এক, আর প্রতিনিয়ত কৃষকরা তো সহযোগিতা করছেই। জি হ্যাঁ, এটা তো একটা বিশাল, কারণ আমার সবচেয়ে বড় প্রান্ত হচ্ছে ওরা। জি, আমি প্রত্যেকবার যখনই সপ্তাহান্তে যখন শুটিংয়ে বেরোই, তখন মনেই হয় আজকে আমি গিয়ে এমন কোনো একজন নতুন কৃষকের কাছে যাব, বা এমন নতুন কোনো একটা তার উদ্ভাবিত একটা টেকনোলজি দেখতে পাবো, যেটা দেখালে আরও 10 জন, 50 জন, 500 জন এখন কিন্তু অনুষ্ঠানগুলো বেশিরভাগ সাফল্য নির্ভর। জি, গ্রামে কিন্তু কয়েকজন কৃষক পরপরই এক একজন সাফল্যের উদাহরণ হয়ে গেছে। একসময় কিন্তু ব্যাপারটি এরকম ছিল না, একসময় হচ্ছে ব্যর্থতার গল্প আসতো, ব্যর্থতার গল্প, সংকটের গল্প কেন গোটা এলাকাতে। আমার মনে পড়ে যে আমরা দাকোপে গিয়েছিলাম, খুলনার কয়রা, দাকোপ এসব অঞ্চলে লবণ পানির দৌরাত্মে কৃষক চাষাবাদ করতে পারে না, হেক্টরের পর হেক্টর জমি পতিত পড়ে থাকে, কৃষক ধান উৎপাদন করতে পারে না। আমরা তখন বলতাম যে এই অঞ্চল হয়তো থাকবেই না একসময়। একদম। এবং আমার একটু মনে পড়ে যে স্যার একটি এলাকায় গিয়েছিলেন যেখানে ঋণের চাপে আত্মহত্যা করেছে। নগর আত্রাইতে সেই ঘটনাটি ছিল, এবং আরো অনেক বিচিত্র ঘটনা রয়েছে। কৃষকের ঈদ আনন্দের প্রসঙ্গে আমার একটু কথা আছে, সেটি হচ্ছে যে একসময় বাংলাদেশে ফসল কাটার পরে গ্রামে গ্রামে কিন্তু একটু একটু অনুষ্ঠানাদি হতো। জি, অনেক আগে। সেটি মধ্যবর্তী সময় এতটাই মানে অচল হয়ে যায়, সবকিছু স্থবির হয়ে যায় যে গ্রামে তেমন কিছুই হয় না। নৌকার বাজ বন্ধই হয়ে গেছে, বন্ধই হয়ে আমাদের এই অনুষ্ঠান যখন শুরু হলো, আবার ষাঁড়ের লড়াই শুরু হলো, নৌকা বাইচ শুরু হলো গ্রামে গ্রামে। এখন কৃষকের ঈদ আনন্দের মতো এরকম আয়োজন অনেক গ্রামে অনেক উদ্যোক্তা করে নিজেরা, গাছবে ওঠা, বউ সাজানো। আমরা এগুলো এই ছোট ছোট ইউটিউবে অথবা কন্টেন্ট, এবং আপনি খেয়াল করবেন যে সবার হাতেই তো মোবাইল, সবাই এখন কন্টেন্ট তৈরি করে। মানে কৃষকের ঈদ আনন্দের মতো অসংখ্য তৈরি করছে মানুষ। আমি তো মনে করি আমাদের চাইতে ওরা অনেক ভালো করছে, সেটা জানি না। সত্যি কথা বলতে এখন কৃষি বিষয়ক এই অনুষ্ঠানের দেখা দেখি, আমি বলবো একেবারে সরাসরি এই অনুষ্ঠানের দেখা দেখি বাংলাদেশের অসংখ্য মানুষ কৃষি বিষয়ক কন্টেন্ট তৈরি করে, নিঃসন্দেহে, এবং তারা অনেক ভালো কন্টেন্ট করছে, মানুষকে উদ্বুদ্ধ করছেন। শুধু একটু ঝামেলা আছে, যেটি হচ্ছে অনেক সময় তারা কৃষির সঠিক বাস্তবতা, সঠিক তথ্য প্রয়োগ না করার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। সাংবাদিকতার এবং প্রচারণার যে দায়বদ্ধতা গণমাধ্যম যেটি অনুসরণ করে, তারা হয়তো সেটি সব করছেন না। তবে নিশ্চয়ই একটা সময় গিয়ে পৌঁছে যাবে সেখানে। স্যারের কেমন লাগে স্যার এই যে আপনাকে দেখে? আমার খুবই ভালো লাগে, আমি তো অনেক সময় দেখি, ওদেরকেও মাঝে মধ্যে বলি এ তো আমার চেয়ে ভালো করছে। জি,
এবং সত্যি তাই হয়েছে। এবং এখন তো তরুণরা করছে এবং একজন তো আছে, আমি নাম বলবো না, নাম জানিও না, সে একেবারে আমার মতো পোশাক পরে সপরিবারে করেন। আপনি যার কথা বলতে চাচ্ছেন হয়তো সে, আমার মনে পড়ছে একটা পরিবার আছে সপরিবারে করে। জি, সে তার ছেলে ড্রোন চালায়, আর একটা ছেলে ভিডিও এডিটিং করেন, বাবা উপস্থাপনা করেন, এই পুরো পরিবারটি। শার্টটা আমার মতো স্যার, তাই নাকি স্যার? ভালো তো, ভালো স্যার। এখন তো স্যার অনলাইনের যুগ, ওয়েবের যুগ এবং কন্টেন্টের কথা আপনি বলেছেন স্যার, এবং আপনি যথেষ্ট জনপ্রিয় ইউটিউবে। আমি বলবো, আমি দেখেছি, আপনি হয়তো জানেন না, এবং সেই জায়গা থেকে যদি জিজ্ঞেস করে, আপনাকে অনেকে ইউটিউবারও বলে, অনেকে, আপনি কি সেটি জানেন না? এটা খুব মজার, জানি, আমার নিজের অভিজ্ঞতা আছে। একদিন আমি সিদ্ধেশ্বরীতে এক ছাদ কৃষি করে নেমেছি, আরেকটা বাড়িতে যাব, এই একেবারে বিকেল হয়ে গেছে, তো ক্রস করছি আমি আমার টিম সহ, ওই মহল্লার গলি দিয়ে আরেক বাড়িতে যাচ্ছি, তো তরুণ 4-5 জন ছেলে আমাদেরকে ক্রস করছে, তো দুটো ছেলে ক্রস করে আবার ফিরে এসে আমার দিকে খুব তাকাচ্ছে, বলে যে আপনি ইউটিউবার শাইখ সিরাজ? জি। আমি এতে কোনো আহত হইনি। কেন এই কারণে হয়নি আহত? কারণ ওর যে বয়স, ওর বয়সে ও তো বাংলাদেশ টেলিভিশন দেখেনি, বাংলাদেশ টেলিভিশনে যে আমাদের কর্মকাণ্ড, এবং এখনো পর্যন্ত আমি যে হৃদয় মাটি মানুষ টেলিভিশনে করি, এটাও সে দেখে। সে দেখেছে আমাকে ইউটিউবে। তো যেহেতু সে ইউটিউবে দেখছে, আমার ধারণা সে নিজেও একজন ইউটিউবার, সে তার মতো করে আমাকে, অথবা আমার এটাতে কিন্তু কোনো ইয়ে নেই, মজা পেয়েছি জিনিসটা। এটা অনন্য অভিজ্ঞতা স্যার। এবং আরেকটা সেন বলতে পারবেন যে এই যে ঈদানন্দ অনুষ্ঠানটি, এটি তো আমি কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, এবং এটা অনেক বড় একটি কাজ, মানে একদিনে বড় কাজ। এই অনুষ্ঠানটির বিশেষত্ব হচ্ছে, এই অনুষ্ঠানটি যখন ধারণ করা হয়, কয়েকদিনের প্রস্তুতি থাকে একদম। এখানে এই হৃদয় মাটি মানুষের জহির মুন্না, তানভীর আশিক সহ আমাদের কিছু প্রতিনিধি আছে, ফেরদৌস রবিন, আমাদের রাসেল মাহমুদ। এই মানুষগুলো কৃষকের ঈদানন্দে ভীষণভাবে অনুরক্ত, এবং তারা মানুষ জমাতে পছন্দ করেন। তো তাদের এই সাংগঠনিক কাজে 4-5 দিনে ওই গ্রামে একটা উৎসব সাজ রব পড়ে যায়। যেদিন ঈদানন্দ শুটিং হয়, আপনি দেখলে অবাক হবেন, এবং সত্যি এটি দৃষ্টান্তমূলক। ঈদানন্দ শুটিং এর চারপাশে অনেক রকম দোকান বসে যায়, মেলা হয় আর কি, মেলা বসে যায়। এর কারণ হচ্ছে যে গ্রামের মানুষ এইরকম উৎসবের জন্য অপেক্ষায় থাকে, কিন্তু এরকম আয়োজন করে গ্রামের মানুষকে মাতানোর মতো, খুব নিরপেক্ষ সুস্থ বিনোদন নিয়ে গ্রামে যাওয়ার মতো এরকম ব্যবস্থাটি এই সময় আর নেই। হৃদয় মাটি মানুষ ঠিক সেই তৃষ্ণাটি পূরণ করে চলেছে আর কি। জি, একদম। এবং আক্ষরিক অর্থে আসলে গ্রামীণ আয়োজনই হয়, কারণ সেখানে একটি পর্যায়ে স্যার বলেন যে মাইকিং করো সবাইকে ডাকার জন্য, গ্রামবাসীরা দয়া করে এই সময়, কারণ গ্রামের যারা প্রতিনিধিত্বশীল মানুষ তারা ওই দিন ওখানে থাকেন। গ্রামের যারা, ধরা যাক যে কোনো একটা চেয়ারম্যান থাকেন, চেয়ারম্যানের স্ত্রী পুত্র কন্যা থাকেন, চেয়ারম্যানের আত্মীয় স্বজন আসেন, ঈদানন্দ শুটিং হবে তার দেখার জন্য। মানে আগের দিন না, মানে আত্মীয় স্বজনরা চলে আসে ওই বাড়িতে, হ্যাঁ, ওটা তাদেরও একটা মানে আনন্দের একটা ফেস্টিভ্যাল স্যার, একদম। এবং স্যার যদি জিজ্ঞেস করি, প্রসঙ্গক্রমে চলে আসে যে কোথায় স্যার বাকি আছে প্ল্যানের মধ্যে, যে অমুক জায়গাতে করতে চাই আগামী দিনগুলোতে কৃষকের ঈদানন্দ অনুষ্ঠানটি? এখন যেটা হচ্ছে যে পরিবর্তিত প্রেক্ষাপটে, জলবায়ু পরিবর্তিত প্রেক্ষাপট এবং প্রযুক্তির পরিবর্তিত প্রেক্ষাপট, যেটা একটু আগে আমরা বললাম যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যে সমস্ত নতুন প্রযুক্তি আসবে, সেই জায়গায় আমাদেরকে সক্ষমতা বাড়াতে হবে, কোনো বিকল্প নেই। যদি আমরা না বাড়াতে পারি তাহলে আমরা পিছিয়ে যাব। খাদ্য ঘাটতির ইস্যুটাকে আমি ওইভাবে দেখি না, কারণ প্রযুক্তি একটা সময় তো মনে করা হয়েছিল খাদ্যের ঘাটতি হবে, কিন্তু সেটা তো মানুষই তো অতিক্রম করেছে। কিন্তু জলবায়ু পরিবর্তনটা এত দ্রুত গতিতে হচ্ছে, আমি কথাটা এইভাবে বলি যে একটা নতুন ফসল গবেষণা করে, তার বীজ উৎপাদন করে, তার ট্রায়াল করে, মার্ট ট্রায়াল করে, ওই বীজটাকে মাল্টিপ্লাই করে কৃষকের হাত পর্যন্ত পৌঁছতে এই গবেষণার সময়টা আগে প্রায় 5 থেকে 10 বছর সময় লেগে যেত। কিন্তু এখন টেকনোলজির কারণে এই গবেষণার সময়টা 2-3 বছর হয়েছে ঠিকই, কিন্তু এই 2-3 বছর আগে যখন গবেষণার ওইখানকার তথ্যপত্র নিয়ে গবেষণাটা শুরু হয়েছে, 2-3 বছরের ভিতরে গবেষণা করে ওই সিডটা যখন মাঠে যাচ্ছে, ওই 3 বছরের ভিতরে ওই এলাকার জলবায়ুর পরিবর্তন অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে উপাত্ত তথ্যের ভিত্তিতে যে গবেষণাটা করে যে সিটটা দিলাম সেটা ওখানে হচ্ছে না স্যার। তার মানে হচ্ছে গবেষণার টাইম পিরিয়ড আরও কমাতে হবে, একদম রিয়েল টাইম আরও কমাতে হবে। এই জন্য আমার যে প্রযুক্তি, এই জন্য আমার যে জ্ঞান, এই জন্য আমার যেই অবকাঠামো, আমার মেশিনারিজ, এইগুলো আমাকে যোগান
তড়িৎ দিতে হবে, নাহলে আমাকে পিছিয়ে যেতে। স্যার বিগত সময় যেমন হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানটি এবং আপনি যে ভূমিকা রেখেছেন উন্নয়নের ক্ষেত্রে, কৃষি উন্নয়ন, এবার এই জায়গাটিতে কিভাবে রাখবেন স্যার? কি ওই যে আমাদের এখন তো সবসময় আমরা সব কিছুতেই বলি যে তথ্যপাত্রকে যত বেশি আমরা করতে পারি, যে কারণে গত 10-12 বছর আমি বলবো, 10-12 বছর তো হবেই, যে আমরা নিজস্ব অর্থায়নে আমরা যে পরিমাণ ট্রাভেল বিশ্বে করেছি বিভিন্ন দেশে, যেখানে একদম কৃষির সূতিকাগার, যেটা যদি নেদারল্যান্ডসের কথা বলি, সারা পৃথিবীতে এটা হচ্ছে কৃষি হচ্ছে আসল জায়গা। হ্যাঁ, সেইখানে ওয়েগেন ইউনিভার্সিটিতে আমরা কয়েকবার গিয়েছি, সেখানকার প্রচুর সাকসেস স্টোরিগুলো, সেখানকার কৃষকের সাকসেস স্টোরিগুলো এনেছি। আমরা মিডল ইস্ট ভিজিট করেছি, আমরা আমেরিকাতে গিয়েছি, ইউরোপের নানান দেশে গিয়েছি, আফ্রিকাতে গিয়েছি, শুধুমাত্র প্রযুক্তিগুলোকে আনা। কেন? যে জিনিসটা আজকে তারা করছে ইউরোপ আমেরিকাতে, তাহলে সেই জিনিসটা আমাকে যেতে আমার সঙ্গতি, আর্থিক সক্ষমতা সব কিছু মিলিয়ে আমার দেশটাকে তো ভাবতে হবে। জি, আমার হয়তো আরো 2 বছর পরে আমি যাব, কিন্তু আমি যদি আগে দেখাতে পারি তাহলে আমার নীতি নির্ধারকরা সিং ইজ বিলিভিং একটা কথা আছে, হ্যাঁ, এটা দেখে এখনই সে সজাগ হবে এবং তাই করেছে, অনেক ক্ষেত্রে তাই হয়েছে। স্যার $1 বিলিয়ন লগ্নি হচ্ছে স্যার কৃষির ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে। এটা খুব সহজ ব্যাপার এখন। এবং স্যার আমরা আমরা ভিয়েতনামের উপরে কাজ করেছিলাম, খেয়াল আছে যে পানি ব্যবস্থাপনা কি হতে পারে, অস্বাভাবিক। যে হোয়াংহো নদী চীন থেকে বয়ে এসে ভিয়েতনামের উপর দিয়ে বেয়ে গেছে, সেই হোয়াংহো নদী চীনের যেমন দুঃখ ছিল, ভিয়েতনামের দুঃখ ছিল। একদম বর্ষার সময় টুকুল ভেসে গ্রামের পর গ্রাম ভেসে যেত। সেই ভিয়েতনাম নদী শাসনকে এত সুন্দর করে করলো, মেকং ডেল্টা এত সুন্দরভাবে শাসন করেছে। ওরাও ডেল্টা, আমরাও ডেল্টা, নেদারল্যান্ডসও ডেল্টা। জি, এবং এই নেদারল্যান্ডসে কিন্তু ভিয়েতনামের ডেল্টা প্ল্যান করলো, এই নেদারল্যান্ডসে কিন্তু বাংলাদেশের ডেল্টা প্ল্যান করলো। হ্যাঁ, তো সেই নদীকে গ্রামে গ্রামে ক্যানেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সেখান থেকে সাবসিডিয়ারি, টার্সিয়ারি ক্যানেল, এগুলোর ভিতরে মাছের চাষ হচ্ছে, স্বল্প মূল্যে নদী যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে, অসাধারণ। এখন আর ওই গ্রামগুলো আগের মতো সেই বন্যায় ডুবেও যায় না। এবং এই যে আর্থিক যে উন্নতি, ভিয়েতনাম তো গত কয়েক বছরে কোথায় চলে আসছে। হ্যাঁ, তো এইগুলো আমাদেরকেও ভাবনার জায়গা, এগুলোকে আমাদের দৃষ্টি দেওয়াটা খুব দরকার। স্যার কৃষিক্ষেত্রে সবচেয়ে উন্নয়নশীল অঞ্চল কোনটি স্যার পৃথিবীতে, যদি আপনাকে জিজ্ঞেস করি, মানে পৃথিবীর মানচিত্রে সবচেয়ে উন্নত? আমেরিকা তো অবশ্যই, সবচাইতে বেশি ফসল তো সেখানেই হচ্ছে স্যার এখন। হ্যাঁ, এই যে আমেরিকান একমত, আমেরিকা তো বটেই। আমেরিকা অবশ্যই এখন পৃথিবীতে আসলে গ্লোবাল এই বর্তমান সময়ে এবং আমি বলব মুক্তবাজার অর্থনীতির সময় পৃথিবীর যেই দেশে যেই পণ্যটি হয় সেই পণ্যটি আসলে গোটা পৃথিবীর মানুষের পণ্য হিসেবে ধরা হয়। যেমন আমেরিকায় আমরা বাংলাদেশের সকল সবজি পাই। কিভাবে পাই এটি মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশ থেকে যায়, কিংবা সব কিছু আমেরিকায় হতে হবে এমনও কথা নয়। যেটি যেখানে সহজলভ্য, ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে যদি আখ চাষ লাভজনক না হয় তাহলে নীতি নির্ধারকরা একসময় হয়তো আখ চাষ বন্ধ করে অন্য চাষ করবে, ওই জমিতে অন্য চাষ করবে, ব্যাপারটা এইরকম বিকল্প। এখন ভাবা হচ্ছে যে যেই কোনো ফসল যে কোনো দেশের জন্য সহজ প্রাপ্য করে তোলা, এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বড় প্রয়োজন। আজকে আফ্রিকার দেশগুলো যে খাবার খায়, বিন খায়, তাহলে পৃথিবীতে কোন কোন দেশের মাটি বিন চাষের উপযোগী সেটি খুঁজে সেখানে বিন চাষ করতে হবে, সেখানকার কৃষকদেরকে বিন চাষের উপযোগী করে তুলতে হবে। ব্যাপারটি এইভাবে চিন্তা করা হচ্ছে। গোটা পৃথিবীর এগ্রিকালচারকে একটা ছাতার তলায় আনার কথাও নীতি নির্ধারকরা, বিশেষ করে আমেরিকা, ইউএসডিএ এইভাবে চিন্তা করে যে কিভাবে গোটা পৃথিবীর কৃষিকে একটি ছাতার তলায় আনা যায়। স্যার হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে যদি এটা হৃদয়ে থাকতো আর এটির সঙ্গে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত থাকতো, ওকে যদি জিজ্ঞেস করা হতো যে আপনি কি ধনী কিনা, সে কিন্তু বলতে পারতো যে আমি অনেক সম্পদশালী, কারণ এটা অনেক লম্বা একটা আর্কাইভ রয়েছে যেখানে অনেক হাজার হাজার মানুষের সাফল্য গাথা রয়েছে। এই আর্কাইভটি আসলে কত বড় স্যার? মানে আদিত্য শাহিন বা স্যার আপনি যদি উত্তর দেন। আর্কাইভটি বড় নিঃসন্দেহে। বাংলাদেশে যদি কৃষির ডকুমেন্টেশনের কথা যদি বলা হয়, আসা হয়, তাহলে হৃদয় মাটি মানুষের মতো এত বড় আর্কাইভ, তারপরে সংখ্যা যদি শুনতে চাই স্যার বলবেন। এইটা সংখ্যায় বলাটা এত কঠিন, কারণ একটি অনুষ্ঠান তৈরি হয়, অনুষ্ঠান প্রচার হয় হয়তো 25 মিনিট, কিন্তু সেই অনুষ্ঠানের জন্য ধারণ করা হয় হয়তো 100, 150, 300 মিনিট, মানে আরো আরো অনেক বেশি। তো ব্যাপারটা হচ্ছে যে কারণে আর্কাইভে কোনো কিছুই প্রথম দিন থেকে কোনো কিছুই আর্কাইভে ফেলা হয়নি, সব আর্কাইভটা জমা হচ্ছে। কারণ আমাদের হৃদয় মাটি মানুষের সঙ্গে
আমরা এমন কিছু মানুষের ইন্টারভিউ করেছি এবং এমন কিছু মানুষ এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন, বাংলাদেশের কৃষিকে আলোকিত করেছেন। তোরা যাক হরিপদ কাপালি, কার্তিক প্রামাণিক, সৈয়দ কেরামত আলী, কয়েকদিন আগে মারা গেলেন আমাদের একজন ফুল চাষের জনক শের আলী সর্দার। এরকম অসংখ্য মানুষ আছে যাদের একেবারে ইন্টারভিউ, যাদের হাঁটা চলা, যাদের চিন্তার কথা, বুদ্ধির কথা বারবার হৃদয় মাটি মানুষ তুলে ধরেছে এবং তারা এই বাংলাদেশকে অনেক দিয়েছেন। তো তাদের কথা, তাদের জীবন্ত ছবিগুলো আমাদের কাছে ধারণ করা আছে। এবং বাংলাদেশের কৃষি গবেষণায় যেসব মানুষ অনেক দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন, তাদের ইন্টারভিউ, তাদের কথাবার্তা, তাদের সব কিছু হৃদয় মাটি মানুষের আর্কাইভে সযত্নে সংরক্ষিত আছে। একদম একদম। এবং স্যারকে তো নিশ্চয়ই সবাই মনে করেন। স্যার সবার কথা মনে থাকে স্যার, শুরু থেকে যাদের সবার কথা কি মনে পড়ে? পড়ে যে সমস্ত ঘটনাগুলো আমাকে মানে কি বলে আনন্দিত করে, হাসায়, কাঁদায়, সেগুলো ঘটনা তো গল্প বলেনও স্যার আমাদের মনে তো অবশ্যই পড়ে। না, যেমন ধরেন হরিপদ কাপালি। জি, হরিপদ কাপালি নিজে একটা একেবারেই প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ, অতি সাধারণ কৃষক। সে একটা ধানের বীজ উদ্ভাবন করলো, সিলেকশন। এটা কিন্তু মানে উদ্ভাবন, সে তার জমিতে ধান চাষ করছে, ওখান থেকে সে মাঝে মধ্যে দেখে কিছু ধানের গাছ বড় হয়ে উঠছে এবং ওটার মধ্যে ধানের ছড়া অনেক বেশি। স্বাভাবিক বুদ্ধি থেকে সেই ধানের বীজগুলো রাখলো, পরে ওই বীজ দিয়ে পরের বছর আবার করলো। দেখা গেলো এইভাবে করতে 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 হরি ধান ছড়িয়ে গেল। অর্থাৎ সরকারি যে ধানের বীজ তারা বলে, তার চাইতে এটার ফলন অনেক বেশি। অটোমেটিক্যালি হরিপদ কাপালি, তো তাকে আমি যখন জিজ্ঞেস করলাম আপনার জীবনে তো প্রাপ্তির আর কিছু নেই, আর কি আপনি চান জীবনে, তো সে তার আশেপাশে কৃষক বসে আছে, সে বলছে কি বলবো গো, কি চাইবো গো। মানে এই যে একটা সাধারণ একটা কৃষক, একজন মানুষের তার জীবনে কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। কার্তিক প্রামাণিক গাছ লাগিয়েছে না, সেই উত্তরের জনপদ চাঁপাইনবাবগঞ্জে। সে তার বাবার সাথে যখন পদ্মার বালুর চরের উপর দিয়ে গঞ্জে আসতো কাজের জন্যে, হ্যাঁ, ফেরার সময় সে খুব টায়ার্ড থাকতো, উত্তপ্ত বালি, হ্যাঁ, তখন তার মনে হতো যে একটা গাছ থাকলে আমি একটু জিরাতে পারতাম। শিশু কার্তিক, হ্যাঁ, তখন তার মনে হলো যে গাছ লাগানো দরকার। সেই কার্তিক প্রামাণিক 60,000 গাছের চারা লাগালো। হ্যাঁ, তো তার ইন্টারভিউ যখন আমি করছি, তো সে বলছে যে আমি কি পেলাম না পেলাম তাতে কিছু যায় আসে না, এই যে গাছগুলো লাগিয়েছে, এই গাছগুলোর জন্যে মানুষ আমাকে ভালো না বাসবে, পশু পাখি আমাকে ভালোবাসবে, প্রকৃতি আমাকে ভালোবাসবে, তো এইগুলো তো বিশাল ব্যাপার। আমরা কত বড় মন থাকে একজন মানুষের। যে কৃষি পদক চ্যানেলের যে কৃষি পদক, তারা সবাই কৃষি পদক প্রাপ্ত একজন লিজেন্ড ছিল সেই সময়, অনেকেই নাই, চলে গেছে। তো এইগুলো কথা খুব মনে পড়ে এদের। আর যে কোনো সফল ঘটনা কৃষকের এটা তো মনে পড়ে, এত সফল ঘটনা কৃষকের আছে যে আমি বিস্মিত হয়ে যাই। একটা পয়সা পকেটে নাই, 100 বিঘা 200 বিঘা জমি লিজ নিয়ে কি সাহস করেছে আপনি নিজে অভিভূত হন স্যার। এবং এই মানুষগুলোকে যদি গভর্নমেন্ট একটু প্রপার সাপোর্ট দিত, তাহলে এরা কোথায় চলে যেত? নিশ্চয়ই স্যার। স্যার এরকম এই অনুষ্ঠানটি শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ নয়, অনেক অনুপ্রেরণাও দিয়েছে অনেককে, নতুন যারা আসবেন তাদেরকেও দিয়ে থাকবেন এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং সবুজ করবার জন্য আসলে আমাদেরকে সবাইকে কৃষি করতে হবে হয়তো একটা সময় গিয়ে, যেমনটি স্যার বলেছেন আমাদেরকে। প্রিয় দর্শক, 22 বছরের পদার্পণে এই অনুষ্ঠানে সবাই যারা যুক্ত ছিলেন এত বছর, তাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আজকের আয়োজন শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন, হৃদয় মাটির মানুষের সঙ্গে থাকবেন। স্যার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে কৃষককে, যাদেরকে দেখি আসলে আমি আপনাদের কাছে এত প্রিয় মানুষ। মূল কাজগুলো তো তারাই করছে, তাই না? তাদেরটা তুলে ধরি। আমার উদ্দেশ্যটা কি, যেহেতু গণমাধ্যমে কাজ করি, একটা দেখে আরেকজন অনুপ্রাণিত হয়। এভাবে করতে করতে আজকে মাছের চাষ, এখানে সরকারের নীতি সহায়তা সব থেকে শুরু করে হাঁস মুরগি লালন পালন, বিশাল একটা কৃষির জগৎ তৈরি হচ্ছে এখন বাংলাদেশে। এখন মানে খাদ্যের অভাব আছে এই কথা বলা পারবে না। একদম স্যার। আজকের আয়োজন শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।